২৪ জুলাই গণঅভ্যুত্থান ছিল সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার এক বিপ্লবী জাগরণ। সেই জাগরণের মিছিল, প্রতিবাদের কণ্ঠস্বর এবং বীরত্বগাথা, আত্মত্যাগে দীপ্ত হয়ে উঠেছিল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর ফ্যাসিস্ট হাসিনার জুলুমবাজ বাহিনীর পৈশাচিক দমনপীড়ন পুরো দেশকে আরও অস্থিতিশীল করে তোলে। উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো। এই দমনপীড়নের দৃশ্য দেখে সারা দেশের সাধারণ জনগণও জুলাইয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়। তবে বিপ্লবী সেই জাগরণ যেন 18 জুলাই এসে কিছুটা স্তিমিত হয়ে পড়ে। সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ইন্টারনেট সংযোগ বন্ধ এবং শিক্ষার্থীদের সাথে গণযোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলে সেই রাতেই শিক্ষার্থীরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকারের এসব পরোক্ষ বাধাই যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন থমকে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই রচিত হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এক সংগ্রামী অধ্যায়। এটা যেন দমে না যায়, যার কারণে আমরা নিজেদের বিবেকের তাড়না এবং এটা মনে করেছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা আবশ্যক এবং নিপীড়িত ছাত্রদের পাশে দাঁড়ানোটা আবশ্যক। তখন আমরা বিশ্ববিদ্যালয় বা এদের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের দাঁড়ানোর মূল উদ্দেশ্যই ছিল এই যে গণহত্যা বা এই যে হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিবাদী সিস্টেমটা, এটাকে একেবারে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটি নতুনত্ব একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা মাঠে নামি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা বাহিরে থাকতাম, অর্থাৎ আমরা মাদ্রাসার বাইরে আমরা বাসা নিয়ে যারা থাকি, তাদের সর্বপ্রথমে আমরা ব্যাচেলর। দ্বিতীয় কথা হচ্ছে যখন সমস্ত কিছু নেট বন্ধ এবং সারা বাংলাদেশের মানুষ সবাই ঘরে এবং কেউ বাইরে ওইভাবে আন্দোলন করে না এবং যারা আন্দোলন করে সেই সমস্ত তথ্য আমাদের কাছে আসে না, কিন্তু যাত্রাবাড়িতে আমরা আন্দোলনটাকে মানে চলমান রাখার জন্য আমরা কি করতাম, আমার বাসায় আছে, বাসার মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7 জন ধরবে এক রুমের মধ্যে, সেইখানে 23 থেকে 24 জন, কখনো কখনো 30 জন পর্যন্ত মানসার ছাত্র আমার বাসায় অবস্থান করতো এবং ওইখান থেকে আমরা এই যে কোন জায়গায় আমরা কি করব না করব ওই বাসা থেকে একটা মানে শিডিউল তৈরি করে আমরা আন্দোলনে নামতাম। ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা হাতে যখন তারা স্বৈরাচারের অন্যায়কে দৃপ্ত কণ্ঠে রুখে দেয়, তখন রাজধানীর যাত্রাবাড়ি পরিণত হয় আন্দোলনের এক দুর্বার দুর্গে। ইন্টারনেটবিহীন সেই নিস্তব্ধ সময়ে তারা নিরবিচ্ছিন্নভাবে আন্দোলনের অগ্রভাগে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে অটল সাহস আর দৃপ্ত প্রত্যয়ে। জানা যায় যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় 1,500 মাদ্রাসার বিস্তৃতি রয়েছে। সে সময় এই 1,500 মাদ্রাসার শিক্ষার্থীরাই পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ, পিছু হটতে বাধ্য করে হাসিনার পেটুয়া বাহিনীকে। সাইনবোর্ড থেকে নিয়ে আপনার যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 1,500 মাদ্রাসা আছে এবং প্রায় স্টুডেন্টও 20,000-এর মতো। আর আশপাশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বলেন বা পাবলিক ইউনিভার্সিটি বলেন, এগুলো কিন্তু নেই। যার ফলে মানে এখানে পুরোটা সময় মাদ্রাসা শিক্ষার্থীদের একটা আলাদা ভূমিকা ছিল। একযোগে মাদ্রাসার মেন গেট খুলে আমরা বের হয়ে যাই, বের হয়ে যখন আসি তখন পুলিশ পিছু হতে বাধ্য হয়। যাত্রাবাড়িতে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা দুর্ভেদ্য আন্দোলন গড়ে তুলেছে, ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর নেমে আসে হাসিনার পালিত বাহিনীর বর্বরতার কালো মেঘ। সে সময় পুলিশের বারুদের ঝাঁজ আর টিয়ার শেলের ধোঁয়ায় ভারী হয়ে উঠেছিল যাত্রাবাড়ির চারপাশ। শিক্ষার্থীদের অপ্রতিরোধ্য আন্দোলন দমাতে ফ্যাসিস্ট হাসিনার সেই সন্ত্রাসী বাহিনী যেন এক নির্মম দমনযন্ত্রে পরিণত হয়েছিল। সংশ্লিষ্টরা জানায়, তারা আন্দোলনে নামলে যাত্রাবাড়ি থানার ছাদ থেকেই তাদের উপর চালানো হয় মুহুর্মুহু গুলি। এক পর্যায়ে ছাত্ররা ছত্রভঙ্গ হলে তাদের টার্গেট করে গুলিবিদ্ধ করা হয়। এতে অনেক শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে, কেউ আহত হয়ে হাসপাতালে যায়, আবার কেউ সেখানেই শহীদ হন। পরে এক পর্যায়ে হঠাৎ করে থানার ছাদ থেকে আমাদের উপর গুলি বর্ষণ শুরু করে এক পর্যায়ে। তো গুলি বর্ষণ করতে করতে হঠাৎ করে যখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আমি এই গলিতে যখন দৌড়াতে যাই, এই গলিতে ঢোকার সাথে সাথে আমার এই জায়গায় গুলি লাগে, পেটের জায়গায় গুলি লাগে। এরপরে আমার ছাত্র ভাইরা ওখান থেকে আমাকে নিয়ে হেল্প করে, যে ওখান থেকে হাসপাতালে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় পরে চিকিৎসা। কিন্তু তবুও ভীত হয়নি সেই মাদ্রাসার শিক্ষার্থীরা। সাহসিকতার মূর্ত প্রতীক হয়ে তারা গড়ে তোলে এক অদম্য প্রতিরোধের প্রাচীর, যেন জীবন্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারের পৈশাচিক বাহিনীর বিপরীতে। প্রতিটি গর্জন, প্রতিটি বিস্ফোরণের মুখে তাদের অবস্থান ছিল দৃঢ় প্রতিজ্ঞ। তাদের ত্যাগ আর সম্মিলিত প্রতিরোধেই আন্দোলনকে এনে দেয় নতুন গতি ও অতুলনীয় শক্তি। সংশ্লিষ্টদের মতে মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু যাত্রাবাড়িতেই সীমাবদ্ধ থাকেনি, যাত্রাবাড়ির গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম, ফেনী, বরিশাল এবং ঢাকার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা গড়ে তোলে জুলাই আন্দোলনের এক দুর্ভেদ্য প্রাচীর। আপনি বলেন যাত্রাবাড়িতে মাদ্রাসা
ছাত্ররা যাত্রাবাড়ির মূল পয়েন্টগুলোতে আপনারা দেখবেন, সেখানে দেখা যাবে যে কীভাবে তারা আন্দোলন করেছে, কিভাবে তারা পুলিশের বিরুদ্ধে এগেনিস্টে গিয়ে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। যাত্রাবাড়ির ভিতরে এই আন্দোলনটা সীমাবদ্ধ ছিল না। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই যে শুধু মাদ্রাসাকে যাত্রাবাড়ির স্পট বলে প্রকাশ করা হচ্ছে, কিন্তু আপনি চট্টগ্রাম, ফেনী, বরিশাল এবং ঢাকার যে মূল পয়েন্টগুলো আপনি আন্দোলনগুলো দেখলেই আপনার বুঝে আসবে যে প্রতিটা জায়গায় মাদ্রাসার ছাত্রদের কতটা ভূমিকা ছিল এবং তারা কতটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে সরাসরি কোনো চাওয়া পাওয়া না থাকলেও কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নির্মম হত্যাযজ্ঞ এবং ফ্যাসিস্ট সম্রাজ্ঞী শেখ হাসিনার ফেসিবাদী রূপ তাদের নীরব থাকতে দেয়নি। বিবেকের তাড়নায় প্রতিবাদের ডাকে সাড়া দিয়ে তারা নেমে আসে জুলাইয়ের রাজপথে, বিসর্জন দেয় বুকের তাজা রক্ত। এতে কমপক্ষে 100 মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হন, এছাড়া আহত হন ন্যূনতম 500। ওই কোটা সংস্কার আন্দোলন প্রথমত তো এটা বিশ্ববিদ্যালয় বা যারা আলিয়াতে পড়ে তাদের এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকে তাদের কোনো না কোনোভাবে এর সাথে কানেক্টেড আছে, কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট যারা মানে কমি মানসের স্টুডেন্ট যারা তাদের কিন্তু আসলে কানেক্টেড হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা যখন দেখতাম সোশ্যাল মিডিয়াতে যে এই অবস্থা আন্দোলনের অমুক মারা গেছে, আবু সাইদ শাহাদাত বরণ করেছে, মুগ্ধ শাহাদাত বরণ করেছে, ওয়াসিম শাহাদাত বরণ করেছেন, তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বাসায় বসে থাকার মতন সেই অবস্থা আমাদের ছিল না। নিজের জীবনকে বিলীন করে দিব, শহীদ হয়ে যাব আমাদের জায়গা থেকে। প্রায় 100+ শুধু মাদ্রাসার ছাত্ররাই শাহাদাত বরণ করেছেন এবং পঙ্গুত্ব আহত বরণ করেছেন প্রায় 500-র উপরে। কিন্তু সমালোচনা রয়েছে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে তাদের আত্মত্যাগ, আত্মনিবেদন ও আত্মবলিদান দীর্ঘদিনের বৈষম্য দূর করতে পারেনি। সংশ্লিষ্টদের দাবি, শেখ হাসিনা পালানোর পর ফেসিবাদের প্রতীক দূর হলেও ফেসিবাদের উপকরণগুলো থেকে যাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা মূলধারায় আসতে পারেনি। তাদের অনেকে বলছে তারা যেমন ফেসিবাদের আমলে বঞ্চিত ছিল, ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সময়েও বঞ্চিত ছিল এবং বর্তমান সরকারের সময়েও তারা নানা কারণে অবহেলিত। তো শেখ হাসিনা দিল্লি পলায়ন করার পর মূলত স্বৈরাচারের যে উপরিকাঠামোটা সরে গেছে এবং যে ফেসিবাদের যে প্রতীক সে সরেছে, কিন্তু ফেসিবাদের উপকরণগুলো কিন্তু রয়ে গেছে। সবসময় মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা বঞ্চিত বিগত দিনেও হয়েছে হাসিনার আমলে। আমি মনে করি ইন্টারিমের আমলেও মাদ্রাসা এবং আলেম ওলামারা বঞ্চিত হয়েছে এদেশের মূল কাঠামো বিনির্মাণের ক্ষেত্রে। বর্তমান যে সরকার তিনিও আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে বঞ্চিত করছে। 24 জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলনের হটস্পট। এছাড়াও টঙ্গী, উত্তরা, রামপুরা, বাড্ডা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে তাদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। কিন্তু তাদের এই অবদান অনুযায়ী তারা প্রাপ্য স্বীকৃতি পায়নি বলে মনে করে মাদ্রাসাপন্থী বিশ্লেষকরা। তাদের দাবি, 24 জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাতরা জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে উঠে এলেও গণ অভ্যুত্থানের গতিপথ পরিবর্তনকারী মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে পৌঁছাতে পারেনি। এটিকে তারা কাঠামোগত ভুল বিন্যাস হিসেবে দেখছে। এছাড়াও যারা গণমানুষ যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তারা রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো প্রেক্ষাপট থেকেই আসুক না কেন, তাদের কিন্তু এই আন্দোলনের অংশ হিসাবে আর স্টেক হোল্ডার হিসাবে গণ্য করা হয়নি। এটা মূলত ওই কাঠামোগত একটা ভুল বিন্যাস। এছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী অনেক মাদ্রাসা শিক্ষার্থীর মতে ইসলামপন্থী ব্যক্তিত্বরা বড় নেতা হওয়ার যোগ্যতা রাখলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতৃত্বে উঠে আসতে দেয়া হয় না। সামাজিক বৈষম্যের নানা স্তর তাদের বড় নেতৃত্বে উঠে আসার পথকে বাধাগ্রস্ত করে। একজন ইসলামিক ব্যক্তি সে যদিও নেতা হয়, বড় ধরনের নেতা হইতেও যায়, তাকে নেতা হইতে দেওয়া হয় না। এটা হচ্ছে হয় মিডিয়া ট্রলের শিকার হবে অথবা সামাজিক ভাবে সে হচ্ছে খুব নানান ধরনের বৈষম্যের শিকার হবে। এই সামগ্রিকভাবে এই সমস্ত বিভিন্ন ন্যারেটিভের কারণে আসলে এইখান থেকে বড় বড় নেতা হইতে পারে না। সব মিলিয়ে 24 জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং ছিল ত্যাগ, সাহস ও প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই অধ্যায়ে যেমন
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য, তেমনি মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মত্যাগ, অদম্য প্রতিরোধ ও সাহসিকতাও ইতিহাসে সমানভাবে স্মরণীয় হয়ে থাকবে। তবে প্রশ্ন থেকেই যায়, এই বিপুল ত্যাগ ও অবদানের পরও তারা কি তাদের প্রাপ্য স্বীকৃতি ও অবস্থান পেয়েছে, নাকি এখনো তারা মূলধারার বাইরে রয়ে গেছে? বিশ্লেষকদের মতে বৈষম্য বিরোধী এই আন্দোলন তখনই প্রকৃত পূর্ণতা লাভ করবে যখন এই আন্দোলনের অকুতভয় অগ্রসেনা মাদ্রাসার শিক্ষার্থীরাও বৈষম্য মুক্ত অধিকার ও স্বীকৃতি অর্জন করবে। তাদের মতে মাদ্রাসা শিক্ষার্থীদের এই আত্মত্যাগ, সাহসিকতা ও অবদানের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায় ইতিহাসে এই আন্দোলন যতই গৌরবময় হোক না কেন, বাস্তবতার মাটিতে তা অপূর্ণই থেকে যাবে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।